আসসালামু আলাইকুম, রুকসাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওগুলো যা দেখেছেন, লাইক দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে কৃতজ্ঞ, শুভেচ্ছা সবার প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্কেটে, এটা জমজম টাওয়ার উত্তরায়। আমরা আসলে কানাডায় যাব, আমি আমার হাজব্যান্ড কানাডায় আমার মেয়েদের কাছে যাব। তো এটা আমি আসলে আগে কখনো প্রকাশ করি নাই, ওখানে রিচ করার আগে এটা প্রকাশ করাটা ঠিক হবে না মনে করি আসলে প্রকাশ করি নাই। তো আমরা খুব একটা কেনাকাটা কিছুই করি নাই, কিছুই না, শুধু বঙ্গবাজারে একবার গিয়েছিলাম প্রচুর ঠান্ডা কাপড়ের জন্য, যেহেতু কানাডা মানেই হচ্ছে ঠান্ডার দেশ। সো জ্যাকেট ট্যাকেট কেনার জন্য একবার বঙ্গবাজারে গেলাম। আর এখানে টুকিটাকি, একেবারেই টুকিটাকি কিছু জিনিস, আর আদার্স যে জিনিসগুলো, এটা হচ্ছে আমার মেয়েদের জন্য প্রচুর মশলা নিয়েছি, একটু রান্না করে যাতে খাওয়াতে পারি। মুখের ময়লা, দাঁতের ময়লা সব পরিষ্কার করছি না আমরা। কোন শান্তি হয়ে গেল না গাটা? কেউ করে দেন তোমাকে, কেউ করে দেন না, অনেক মজা পায়। আমাদের জানেন আপনারা, আমাদের দুইটা খরগোশ আছে। খরগোশ দুইটাকে কোথায় রেখে আসবো, কোনো এয়ারলাইন্স রাজি হয় না আনার জন্য, মানে এটা সিস্টেমের মধ্যেই পড়ে না, কোনো আইনে নাই। অনেক চেষ্টা করেছি, তারপরে কেউ রাখতে চায় না। আসলে এটা আমাদের এত, আমাদের না আমার মেয়েদের হচ্ছে অনেক প্রিয় দুইটা খরগোশ। জানতো কোথায়, আমরা কোথায় যাই? কুমিল্লা যাথা আমার জানতো মানতো দুজন কোথায়? আমার আপু দুজন, আমরা কোথায় যাই? আমরা কোথায় যাই? কুমিল্লা। কোথায় যাই আমরা? কুমিল্লা। গনু গনু ধরেছে, নানুর কোলে বসে আছি না আমরা, একটা পচা পচা। ওলি বাবালি, ওলি বাবালি, ওলি বাবালি। মানিক 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 আমার গুজু 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 পচে 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 নানুর সাথে রাখ। আর জার্নি করতে পারি না, এই তো জার্নি করা সম্ভব আমাদের? পচা নানু, নানু কোলে নিয়ে রাখছি না তোমাদেরকে। আমরা এখন কি করছি? আমরা গাড়িতে তেল নিচ্ছি, নানা ভাই তেল নেই। তুমি কি করলো? তোমরা কি করলো? বুলু মেয়ে, বুলু, তোমার নাম ব্লু। ওদেরকে গোসল তো করানো যায় না, গরম পানি দিয়ে গাটা একটু মুছে দিয়ে তারপরে ডক্টরের কাছে গিয়ে নখ কেটে তারপরে আমরা কুমিল্লা স্টার্ট করলাম। কুমিল্লা আমার ভাইয়ের বউয়ের কাছে দিয়ে আসছি, কারণ আমার ভাই মোটেও রাজি না, বলে যে 4টা বাচ্চা দিয়ে যাও, তবু এই পশু না। তার ওরা যেহেতু আমাদের এত প্রিয় আমার মেয়েদের, তো শেষ পর্যন্ত আমার ভাইয়ের বউকে রাজি করালাম এবং ওর কাছে আমরা কুমিল্লা গিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছি। কুমিল্লা নিয়ে ওরা মনে হয় বোবা হলেও সব বুঝতে পারে যে আমাদেরকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, বা আমরা ওদেরকে রেখে কোথাও চলে যাব, শুধু মুখের দিকে তাকায় থাকতো। আমার কোলের মধ্যে বসে আছে সামনের সিটে। বলে ফেললাম, তাই না? গ্লাসটা আমরা আবার স্টার্ট করে ফেলছি। এক্ষুনি আমরা চলে যাব, আল্লাহ বাঁচাইলে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাও, কুমিল্লা নিয়ে যাও আমাদের মেবলুকে, পচু পচুকে। আর কোনো গতি না দেখে কুমিল্লায় রেখে আসছি, সব বুঝিয়ে আমার ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চাদেরকে সব কিছু বুঝিয়ে, তারপরে কাজের মহিলাকে সব কিছু বুঝিয়ে তারপরে চলে আসছি। এদিকে বাসা 1 রাত থেকে, তারপর না 2 রাত থেকে কুমিল্লা, তারপরে আসছি। আমার আম্মার সাথেও দেখা করা দরকার ছিল, আমার আম্মা অনেক অসুস্থ। এসে তো এর আগের থেকেই যেহেতু শপিং টুকটাক করতেছিলাম এবং কী কী নিব এগুলো এক জায়গায় লাগেজের মধ্যে রাখতেছিলাম। তো কুমিল্লা থেকে ফিরে আর মাত্র সময় ছিল 5 দিন, এর মধ্যে দৌড়াদৌড়ি
লাগেজ দেখেন বড় হচ্ছে, আমি 2টা পাবো, আমার হাজব্যান্ড 2টা পাবো, আর ক্যারিয়ন পাবো, ও একটা আমি একটা। তো আমার শরীরটা তো ওইরকম আগের মতো সুস্থ না যে আমি অনেক অ্যাক্টিভ দৌড়ে সব কিছু করতে পারবো। যাই হোক খুব স্লোলি আর কি আমার হাজব্যান্ড আমি মেলে সব কিছু গোছালাম। এই যেটা মনে পড়ে সেটা এনে লাগেজের মধ্যে রাখি, যেটা মনে পড়ে যেটা নিতে হবে, এভাবে করে গত 2 মাস ধরেই চলছিল। তো শেষের 5 দিনে হচ্ছে লাগেজ গুছাই, আর আল্লাহ রহমতে একটু পর হচ্ছে মেশিনে উঠাই, দেখি যে 1 কেজি বেড়ে গেছে, আবার এটা কমাই, আবার আরেকটা উঠাই, আবার এটাকে 1 কেজি বা 2 কেজি বেড়ে গেছে, আবার নামাই। আমার মেয়েরা যাওয়ার সময় সেম কাজ ছিল যে এই শুধু মেশিনে উঠা আর নামা। তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু করা শেষে আগের দিন ভাবলাম যে একটু পেডিকিউর ম্যানিকিউর করে নিই, কারণ রান্নাঘরে আমি প্রচুর কাজ করি, রান্নাঘরে হাঁড়ি পাতিল মাজা টাজা এগুলি প্রচুর করি। তো একটু পার্লারে গিয়ে একটু পেডিকিউর ম্যানিকিউর করে নিলাম। তো পেডিকিউর ম্যানিকিউর না করলে যেটা হতো যে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, হাত পাগুলো কেমন হয়ে আছে, তো সেজন্য একটু পরিষ্কার করে নিলাম। তো ওখান থেকে পার্লার থেকে এসে নিজে একটু মেহেন্দি পরলাম, মেহেন্দি পরতে পারি না, তো এটা হচ্ছে 5 মিনিটের রং যেটা, সেটা একটু পরলাম নিজে আগামীকাল ফ্লাইট, সেজন্য একটু পরলাম। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিন, বারবার মেশিনে লাগেজ উঠাই আর নামাই, বারবারই 23 কেজির উপর তো নেওয়া যাবে না, একটা বড় লাগেজগুলোতে হচ্ছে আমি 2টা 23 কেজি পাবো। তো যাই হোক শেষ পর্যন্ত মিনিমাইজ করে আনলাম। এদিকে ঘর গুছানো, যে সব কাভার করা, কারণ কয়েক মাস যদি থাকি সব বন্ধ থাকবে, সমস্ত কিছু নামাই ফেললাম, ধোয়া মোছাই করে এগুলো সব কিছু গুছাই ফেললাম, ঢাকনা দিলাম, সাথে ওই যে আমার নিচের গার্ড আছে ওকে দিয়ে সব কিছু করালাম। তারপর হচ্ছে সব করা শেষ 21 তারিখ রাত 2টা, মানে 22 তারিখ ভোর 2:55, 21 তারিখ রাত মানে 22 তারিখ ভোর 2:55-তে আমাদের ফ্লাইট। এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আমার বড় ভাসুরের 2টা গাড়ি পাঠিয়েছে, আর আমাদের গাড়িটা ওনাদের বাসায় রেখেছি। তো যাই হোক চলে যাচ্ছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। অন্যবার কিন্তু এয়ারপোর্টে ঢোকার সময় বা আমার মেয়েরা যখন গেছে বা আমরা সবসময় যাওয়ার সময় অনেকটা ভিড় থাকে, আজকে কোনো ভিড়ই ছিল না, একটানে চলে আসছি, মানে কোনো জ্যামে পড়ি নাই, মানে এয়ারপোর্টটার ভিতরে যে জ্যামটা আর কি সেটার কথা বলছি, ওইটা খুব জ্যাম, মোটেও জ্যাম ছিল না, চলে আসছে আলহামদুলিল্লাহ টান দিয়ে। তো এসে হচ্ছে আমার একটু ভয় ছিল যে একটাতে হচ্ছে 24 কেজি হয়ে গেছে, আরেকটাতে হচ্ছে 23 কেজি 500 এরকম করেছিল। তো যেটা শুনেছি যে 500 গ্রামের জন্য এরকম ধরে না, 24 কেজি হয়ে গেলে হয়তো জিজ্ঞেস করতে পারে, বা 24 কেজির উপরে হলে তো অবশ্যই কমাতে বলবে। তো এইটা নিয়ে সবসময় যখন মানে দেশের বাইরে যাওয়া হয় এই একটা ভয় প্রচণ্ড রকমের কাজ করে। আল্লাহর রহমতে আমার মেয়েদের কখনোই আটকায় নাই। তো আমিও ওইরকম মানে আল্লাহর উপর সব ছেড়ে দিয়ে বাস স্টার্ট করলাম। বাট ড্রাইভারকে বলেছি যে ওরা যাতে বাইরে একটু ওয়েট করে, যদি আমি বোর্ডিং কার্ড নেওয়ার পর্যন্ত যাতে ওরা বাইরে ওয়েট করে, বোর্ডিং কার্ড নেওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ আমার ওয়েট ঠিক হয়েছে তাহলে তারা চলে যাবে বাসায়, আর যদি না যায়, যদি আমাদের কমাতে হয় তাহলে মালগুলো যাতে ওর কাছে দিতে পারি। তো ওরা আমাদের জন্য বাইরে আমাদেরকে নামিয়ে বাইরে ওয়েট করছিল। তো আমরা ফার্স্টেই আসলে দাঁড়িয়ে গেছি লাইনে, এখনও ঢুকি নাই, মানে এটা এই নেমে হচ্ছে লাইনে দাঁড়ালাম। লাইনেও তেমন ভিড় ছিল না, সম্ভবত মানুষ কম যাবে না কি বুঝি নাই, এটা হয়তো পরে বোঝা যাবে। যাই হোক যে আমার হাজব্যান্ডের পাসপোর্ট দেখতেছে, তারপরে আমি যাচ্ছি ওর পেছনে দুজনেই ঢুকছি। এবার আর খারাপ লাগছে না, শুধু আম্মার জন্য ছাড়া, কারণ আম্মা আমার ভাই বোন ছাড়া, কারণ মেয়েদের কাছে যাচ্ছি অবশ্যই এটা আনন্দের, এবং একটা উন্নত কান্ট্রিতে যাচ্ছি, এটা আমাদের স্বপ্নের বাইরে ছিল। পৌঁছার আগ পর্যন্ত এই জন্যই আমি কারোর কাছে আসলে বলতে চাই নাই, যে পৌঁছার পরে ইনশাল্লাহ সবাইকে বলবো, আল্লাহ যাতে সহিহ সালামতে পৌঁছায়। পৌঁছানোর পরে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে যদি পৌঁছাতে পারি তাহলে সবার কাছে বলবো। তো সেই জন্যই ভিডিওটা একটু পরে করা আর কি, যে ভিডিওটা ছাড়া একটু পরে ছাড়া। আর আমি যেহেতু একটা অসুস্থ শরীর নিয়ে যাচ্ছি, আমি এত লম্বা জার্নি করতে পারবো কিনা, তাও আবার বাংলাদেশ বিমান,
উইদাউট ট্রানজিট আছে ইস্তাম্বুলে। এটা হচ্ছে তেল নেবে, ফুয়েল নেবে, সেজন্য, কিন্তু বাহির তো আর হওয়া যাবে না। তো ডিরেক্ট ফ্লাইট, সো এটা লং টাইমের জন্য। তো আমি আল্লাহর উপর ভরসা করে স্টার্ট করেছি। আমার আবার কোনো যাত্রাতেই আসলে রাতে ঘুম হয় না, ঘুমাতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা খুব ইজিলি। একটা লাগেজ একটু বেশি ছিল, সামান্য একটু কমাতে হয়েছে। ওই ড্রাইভারকে ডেকে দিয়ে দিলাম এক জোড়া জুতা, 2টা শার্ট আর কি যেন একটা ছিল, এই 4টা জিনিস। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ইউসিবি লাউঞ্জে। যাদের ইউসিবি ব্যাংকের কার্ড থাকে তারা ওই যে এয়ারপোর্টে লাউঞ্জটা ইউজ করতে পারে। তো আমার হাজব্যান্ডের আসলে আরও 8-10 বছর আগের থেকে এটা ছিল, ইউসিবির কার্ড ছিল, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, দুইটাই। তো যাই হোক, ওখানে গেলাম, গিয়ে লাউঞ্জে তো আসলে প্রচুর খাবার থাকে বুফেতে, আপনার যেটা ইচ্ছা সেটাই খেতে পারবেন। আর ইউসিবি লাউঞ্জে আসলে এত খাবার, মানে আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন। তো আমরা আসলে এখনই ফ্লাইটে উঠবো, অত খাবার আসলে ছিল না। তবু আমি একটু সবজি, মানে ফ্রাই করা যেগুলো, চিকেন ফ্রাই, একটু ফ্রুটস, এগুলো নিলাম। আমার হাজব্যান্ডও একটু খেলো, কফি খেলো, তারপরে হচ্ছে আমি একটা ফান্টা খেলাম। এগুলি সব খেয়ে ও আবার স্যুপ নিল। তো যাই হোক, খেয়ে তো ওইখানে অনেকটা সময় ছিলাম, আধা ঘন্টার মতো সময় ছিলাম। একটু ওয়াশরুম ইউজ করলাম, করে যেহেতু আমাদের শেষ, বোর্ডিং পাস পেয়ে গেছি, লাগেজ চলে গেছে। সো আমরা অনেক মানে মনে হচ্ছিল যে একটা বিশাল একটা ঝামেলা, মানে যতক্ষণ পর্যন্ত আপনি বোর্ডিং কার্ড না, মানে বোর্ডিংয়ে আপনার ইয়েগুলো না দিবেন, লাগেজগুলো না দিবেন এবং আপনি বোর্ডিং কার্ড না পাবেন, ততক্ষণ পর্যন্ত একটা ভয়ে থাকতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই যে লাউঞ্জে আমার হাজব্যান্ড ইচ্ছা মতো খাবার নিয়ে, আমি বলছি যে আমরা আসলে অত খাবার খেতে পারি না, এটাই সবচেয়ে বড় সমস্যা। মানে একেবারেই খেতে পারি না, আমি যতটুকু নিয়েছি তার হাফও খেতে পারিনি। এখানে একেবারে সব কিছু আছে, আপনার বিরিয়ানি থেকে আরম্ভ করে রোস্ট, গরু মাংস, মাটন সবই আছে, হ্যাঁ, চিকেন ফ্রাইড রাইস সবই আছে, 8-10 রকমের জুস আছে, তারপরে আপনার স্ন্যাক্স, যত রকমের স্ন্যাক্স আছে, কোনো কিছুর অভাব নাই। পুডিংটা একটু পছন্দ করি, পুডিং খেয়েছি। তো আমি ফ্রুটস পছন্দ করি, ফ্রুটসও খেয়েছি, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে তো আমরা তো এখন বের হতে হবে, কারণ আমাদের আবার আরেকটা ইমিগ্রেশন আছে, যে ইমিগ্রেশনটাতে হচ্ছে আপনার হ্যান্ড লাগেজ, ক্যারি অন এগুলো চেক করবে, বেল্ট, জুতা সব কিছু খুলে দিতে হবে, চেক করবে। তারপর হচ্ছে আমরা ঢুকে যাব এবং এয়ারে উঠব। তো ইউসিবি লাউঞ্জ থেকে বের হওয়ার আগে কয়েকটা ছবি তুলে নিলাম আমি আর আমার হাজব্যান্ড। তো ছবি তুলে মনে হলো যে এখন বের হই। বের হলাম, বের হয়ে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার দেখতে পাচ্ছি যে প্রচুর নেপালি যাচ্ছে। তো আমি বুঝি না কি ব্যাপার, নেপালি এত নেপালি, সব হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের নেপালি। তো জিজ্ঞেস করলাম, তখন তারা বলল যে আসলে আমার হাজব্যান্ড হাত নাড়ছে, আমিও যেহেতু যাচ্ছি বাংলাদেশকে গুড বাই জানাচ্ছি। তখন পর্যন্ত আমার শরীরটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। তো নেপালিদেরকে জিজ্ঞেস করলাম এখান থেকে কেন তারা যাচ্ছে বা কোত্থেকে কিভাবে উঠলো। তখন তারা বললো যে নেপাল থেকে টিকিটের দাম অনেক বেশি পড়ে, যার কারণে তারা বাংলাদেশ হয়ে তারপরে যায়। তো 1/3 হবে নেপালি ছিল আর কি ওই দিন।
ঢুকে গেলাম ভিতরে। এখন অলরেডি মানে এয়ারে ওঠার জন্য সবাইকে আহ্বান করলো। আমি ভিতর থেকে একটু ছবি টবি নিলাম কাচের ভিতর থেকে। এই বিমানটাই সম্ভবত আমরা যাব। কত 300-র মতো যাত্রী ছিল সম্ভবত সর্বমোট। 300 সাড়ে 300 হবে না হয়তো। 3টা কম্পার্টমেন্ট ছিল, আর হচ্ছে প্রিমিয়াম ছিল, আর হচ্ছে আরেকটা কি বিজনেস ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস ছিল, সব কিছু মিলে। তো আমরা তো আসলে ইকোনমি ক্লাসে গিয়েছি, কারণ আমরা তো আর অত রিচ না। আলহামদুলিল্লাহ, এটা বলে আল্লাহ নারাজ হবেন। যেতে যে মানে বিমানে যাওয়া, তারপরে একটা উন্নত কান্ট্রিতে যেতে পারছি, সেটাই লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। যাই হোক, আমি এখান থেকে একটু ছবি তুলছি। রাত তো অনেক রাত, তো কাচের ভিতর থেকে। কারণ কি লাইনে আছে সবাই, সিটে বসার পরে আমরা ভাবছি যে একদম লাস্টে আমরা যাব, কারণ এখানে গিয়ে অনেক মানে ক্যারিয়নগুলি রাখার জন্য অনেক সময় দাঁড়াতে হয়। লোকজন সিটে বসতে প্রায় ওখানে 1 ঘন্টার মতো লেগে যায়। তো ভাবলাম যে সবাই ওঠার পরে আমরা উঠবো। তো সেই ফাঁকে আমি গ্লাস দিয়ে একটু একটু করে ছবি তুলে নিলাম। এই যে উঠছি আমরা, কয়েকজন মাত্র আছে আমাদের সামনে, আর বাকি সবাই আগেই উঠে গেছে। একদম শেষে উঠতে যাচ্ছি, তারপরও এত ভিড়। মানে এই জায়গাটার মধ্যে আসলে লোকজন বসতে অনেক সময় লাগে। 9টা করে সিট ছিল প্রতিটা রোতে। 3 মধ্যে 3টা, ডান পাশে 3টা, বাম পাশে 3টা। এটা মনে হয় কি বলে এটা, যাই হোক, সম্ভবত ইকোনমির থেকে একটু বেশি প্রাইস। তখন সবাই যার যার সিটে বসে নাই। আমাদের কেরিয়নটা আমার হাজবেন্ড উঠাচ্ছে, ওখানে 2টা একসাথে রেখেছে। সবচেয়ে মজার ব্যাপার, বিমানটা একেবারে ফুল ছিল। একটা বা 2টা সিট খালি ছিল, আদারওয়াইজ সব একদম ফুল ছিল। তো প্রথমে আমরা যেই সিটটাতে বসেছি, আমি জানালার পাশে, তারপর আমার হাজবেন্ড, তারপর আরেকজন লোক। তো ওখানে কতক্ষণ থাকার পরে আমার একটু আরেকই লাগছিল যে বাংলাদেশ বিমানে এত কনজাস্টেড সিট, ওরে আল্লাহ রে আল্লাহ, পাগুলি যে আপনি একটু নড়াচড়া করবেন সেই সুযোগ নাই। হ্যাঁ, তারপরে কয়েক ঘন্টা থেকে তারপর আমার হাজবেন্ড বের হয়ে খুঁজলো যে কোথাও একটা সিট পাওয়া যায় কিনা। পরে দেখলো যে একটা খালি, একজন লোক আছে, বাকি 2টা সিট খালি। ছেড়ে দিয়েছে বিমান, আস্তে আস্তে স্টার্ট করছে। দেখাচ্ছে সবকিছু। যাই হোক, এটা কিন্তু আমরা বিমানের ভিতর থেকে এগুলো সব করেছি। এই যে উঠে যাচ্ছে বিমান, উঠে গেল অলরেডি উপরে।
তো ওখানে গিয়ে আমি ওই ভদ্রলোকের পাশে গিয়ে বসছি কতক্ষণ, কোনো কিছুতেই ভালো লাগছে না। তো একটু পরপর কতক্ষণ জেমসের গান শুনি, কতক্ষণ শ্রীকান্তের গান শুনি, কতক্ষণ হচ্ছে রবীন্দ্র সঙ্গীত শুনি, তারপরে কতক্ষণ ইয়াসিন সূরা, রহমান সূরা অর্থসহ শুনি। এই অবস্থা করতে 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 হঠাৎ এত মাইগ্রেনের পেন উঠলো। এই মাইগ্রেনের পেন নিয়ে কানাডা পর্যন্ত আসা সো ডিফিকাল্ট, বাট আল্লাহ আমাকে রকম করেছে। একটু পর পরে আমি ওয়াশরুমে যাই, গিয়ে মাথার মধ্যে ঠান্ডা যে পানিটা, বরফ পানিটাকে ছেড়ে মাথার মধ্যে দিয়ে আসি একটু পর পর, জাস্ট মনে হয় 10 মিনিটের মধ্যে 2 বার যাই। তো ঠান্ডা বরফ পানিটা দিলে একটু ভালো লাগে। কি করব, দুষ্টামি করে একটু মেহেন্দিটাকে ছবি তুলি, তারপরে আবার একটু গান শুনি, তারপরে আবার একটু কোরআন তেলাওয়াত শুনি, এদিকে তসবিহ পড়ি। কোনো কিছুতেই মনে হচ্ছিল যে ভালো লাগতেছিল না, কারণ আমি পা সোজা করতে পারতেছিলাম না, কোনো কিচ্ছু না। এটা খুবই কষ্টদায়ক ছিল। খাওয়ার তো কোনো অভাব না, একটু পরপর খাবার দেয়, কিন্তু যদিও এই খাবার খেতে পারি না। এটা আমাদের জন্য আমি পারি না আসলে। আমি আগে পারতাম, আগে যখন বিদেশে যেতাম যে কোনো খাবার দিলে আমি খেতে পারতাম, এখন কেন যেন সব খাবার খেতে পারি না। তো আমরা দুজনে একটু ছবি তুলি, সবই করি, এত কষ্টের মধ্যেও বোঝাই না যে হ্যাঁ কষ্টে আছে, শারীরিক অবস্থা ভালো না, একটু ছবি তুলি, একটু আনন্দ করি। তারপরে ওখানে বসার কতক্ষণ পরে তো আমরা ইস্তাম্বুলে থামবে, 5 ঘন্টা না 6 ঘন্টা পরে ইস্তাম্বুলে যখন বিমানটা নামবে তখন হয়তো দেখা যাবে কি করা যায়। বারবারই সিট চেঞ্জ করছি। জেমসের গান শুনতেছি, আমার খুবই প্রিয় শিল্পী। কে যেন আমাকে প্রশ্ন করেছিল আমি একটা ছবি দেওয়াতে যে বিমান তো পুরা খালি না, একটা সিটও খালি ছিল না, একটা বা 2টা সিট খালি ছিল, তাও এটা খালি ছিল না। 2জন গিয়ে সামনে কীভাবে যেন ক্রুদের সাথে করে সামনে গিয়েছিল। তো আমিও আসলে বসার পরপরই একজন ক্রু এসে বলল যে ক্যাপ্টেন হোসাইনকে আপনার কিছু হয়? আমি বলছি না তো। সম্ভবত ওনারা সামনে কোনো একটা জায়গায় আমাকে দেওয়ার জন্য, ওই যে প্রিমিয়াম যে সিটগুলো ওইগুলিতে দেওয়ার জন্য বলছিল। আমি বলছি না, মিথ্যা কথা কেন বলবো। তো যাই হোক, বসে আছি, একটু পরপরই খাবার আসছে। বেশি চিকেন, এত চিকেন আমরা আসলে খাই না। চিকেন, নুডলস, তারপরে একটার পর একটা খাবার দিচ্ছে, কেক, বাটার, বোন, তারপরে হচ্ছে এরকম নানান জাতীয় খাবার আসলে আসে। কিসের খাবার কিসের কি, আমার আসলে মানে যখনই মনে হয় যে 24 ঘন্টা আমার বিমানে থাকতে হবে, মানে এটা পা সোজা করতে পারতেছি না, কোনো কিছু না। মাইগ্রেন পেইনটা না উঠলে কিন্তু আমার জন্য এই জার্নিটা খুব একটা ডিফিকাল্ট ছিল না। এই যে সূরা আর রহমান শুনতেছিলাম অনেক সময় ধরে, অর্থসহ সূরা ইয়াসিন শুনলাম। সময় তো আর কাটে না, সময় তো 24 ঘন্টা মানে তো অনেক, মানে এয়ারপোর্টে আসা থেকে নামা পর্যন্ত প্রায় 25-26 ঘন্টা বা 27 ঘন্টা। এটা খুবই ডিফিকাল্ট একটা বিমানে আবদ্ধ হয়ে থাকাটা। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি আসলে কখনো এত সময় নিয়ে কখনো একটা মুভি দেখার সময় পাই না। তো এই যে আবারও খাবার আসছে, মানে একটু পরপরই খাবার আসে, খাবার কোনো অভাব নাই। তো বাচ্চারা যখন এইবার এই যে প্রিয়তমাটা আমি লাগালাম, যে প্রিয়তমা আসলে সবাই দেখেছে, আমি কেন যেন দেখার সুযোগই পাইনি। তো প্রিয়তমাটা যখন লাগলাম এত ভালো লাগছিল ছবিটা। আমার এত মাইগ্রেনের পেইনকে এতবার ওয়াশরুমে যাচ্ছি, আবার সেটা ছাড়ি, কারণ কি এটার প্রতি একটা নেশার মধ্যে ঢুকে গেছিলাম। এত সুন্দর ছবিটা আমি আসলে আগে বুঝি নাই। পরাণ বের হওয়ার পরে আমার মেয়েদেরকে নিয়ে আমি আমার হাজব্যান্ড সহ দেখেছি, তারপরে তুফান দেখেছি, কিন্তু প্রিয়তমাটা দেখা হয় নাই। বাট এই ফাঁকে দেখে নিলাম। যাক, ইস্তাম্বুলে নেমে গেলাম 5 ঘন্টা না 6 ঘন্টার পরে মনে হয়। যাই হোক, ইস্তাম্বুলে নামার পরে এই যে বিমান ল্যান্ড করলো। এত বড় এয়ারপোর্ট, মানে আমি বোঝাইতে পারবো না। প্রতি মনে হয় 1 মিনিটে 2-3টা বিমান নামতেছে এবং 2-3টা বিমান উঠতেছে। এটা কীভাবে সম্ভব আমি জানি না আর কি। হ্যাঁ, মানে একটু পরপর একটু বললেও ভুল হবে, বললাম তো, প্রতি মিনিটে মনে হয় কয়েকটা বিমান উঠতেছে এবং কয়েকটা বিমান নামতেছে।
তো এখানে অন্যরাও হয়তো ফুয়েল নিতে আসে মেবি। তো আমাদের বিমানটা আগাচ্ছে, ফুয়েল নেবে। তো ফুয়েলটা কীভাবে নেয় এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, আজকে একদম সরাসরি দেখবো ইচ্ছা আছে, জানলার পাশে যেহেতু বসছি। এই শুধু ল্যান্ড করার পরেই বিমানটা মনে হয় 8-10 মাইল বা 8-10 কিলোমিটার হবে আস্তে আস্তে করে মানে গেল ফুয়েলের কাছে পর্যন্ত স্লো মোশনে। দেখেন একটা দুইটা, আমার তখন শরীর অনেক খারাপ, একটা দুইটা ছবি তুলেছি জানলা দিয়ে দেখা যায়, কিন্তু সবগুলো তো আমি দেখতে পাই না। ডান পাশ দিয়েও যায়, হয়তো বাম পাশ দিয়ে, এখানে একটু পরপরই যাচ্ছে। তো মোবাইলটা সবসময় হাতের কাছে থাকে না, যখনই থাকে তখন একটু ছবি তুলি। বিশাল বড় এয়ারপোর্ট, এই যে আরেকটা যাচ্ছে, বিশাল বড় এয়ারপোর্ট, বিশাল বড়। এটা আমি আমার হাজব্যান্ডকে আজকেও বলছিলাম যে এত বড় এয়ারপোর্ট ইস্তাম্বুল। আগে শুনতাম মানে ইস্তাম্বুলের কথা আগে শুনেছি, কিন্তু এটা মানে বাস্তবে তার দেখি নাই বা শহরটা কিছুই দেখি নাই, শুধু এয়ারপোর্টটা দেখলাম। কি পরিমাণ বিমান দাঁড়ানো আছে। মুম্বাই যখন গেছি, মুম্বাইতেও মনে হচ্ছে যে আল্লাহ এত, এই যে আরেকটা যাচ্ছে, এত বিমান, এত বড় এয়ারপোর্ট কিভাবে হাঁটবো, মানে এত বড় এয়ারপোর্ট মুম্বাই। ইস্তাম্বুলে এসে দেখি একই অবস্থা, মানে প্রতিটা এয়ারপোর্ট এত বড় বড়। যাচ্ছেই যাচ্ছে বিমান, যাচ্ছে। আমার এদিকে প্রচণ্ড পেইন মাথায়। আমি একটু পর পর ওয়াশরুমে যাই আর ঠান্ডা পানি দেই। কয়েকজন আমার উঠে এসে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে উনি কি সিক, তো বলছে হ্যাঁ এমনিতেই ও সিক, এর মধ্যে ওর মাইগ্রেনের পেইন উঠেছে, সেজন্য মাইগ্রেনের কারণে ও এরকম অস্থিরতা করছে। তো আমি ক্রুকে যদি বলতাম যে ভালো সামনের কোনো সিট খালি থাকলে প্রিমিয়ামে ওইখানে আমাকে দেওয়ার জন্য, অবশ্যই দিত হয়তো, কিন্তু আমি গেলে তো চলবে না, আমার হাজব্যান্ডকে ফেলে গেলে আমার আরও অসুবিধা হতো, কারণ ও তো আমার অনেক টেক কেয়ার করে। আমার হাজব্যান্ড আমাকে এতটাই টেক কেয়ার করছিল, একবার মাথা টেপে দিচ্ছে, একবার পিঠ, আমার যেহেতু বাম পাশে একটা অপারেশন হয়েছে ওইদিকে পিঠে ব্যথা, তো ও অনেক মেসেজ করে দিচ্ছিল। একজন ভদ্রলোক পিছন থেকে এসে, এই যে আরেকটা বিমান যাচ্ছে, তো পিছন থেকে উঠে এসে আমার হাজব্যান্ডকে পিঠের মধ্যে ইয়ে দিয়ে বললো থ্যাংক ইউ, মানে আমার এত সেবা করছে দেখে ওই ভদ্রলোকের কাছে একটু আশ্চর্যই লাগলো। পুরোটা বিমান আসলে ও আমাকে মানে এতটা সাপোর্ট করেছে এবং এতটা টেক কেয়ার করে এনেছে যে একটু পরপর মেসেজ করা, একটু পরপর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকা, একটু পরপর মানে সব কিছুই করেছে। কিন্তু আমার যেমন অনেক মানুষ দেখি যে আশেপাশে সব ঘুমাচ্ছে, সবাই ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড একেবারেই ঘুমাইতে পারি না, আমরা কখনোই পারি না আসলে জার্নি অবস্থায় ঘুমাতে। এই যে অলরেডি মেশিন লাগাই ফেলছে, ট্রাক আসছে, ট্রাক না যে মেশিনটা আর কি, যাই হোক মেশিনটা এসে তেলটা কোথার থেকে নেই এটা দেখার জন্য আমার খুবই আগ্রহ ছিল, কারণ এটাতে তো কোনো তেল নাই। পরে দেখলাম যে মাটির নিচে তারা একটা ওই যে পাইপটা ঢুকাই দিল, একটা ঢাকনা উঠে, এবং প্লেনের পাখা দিয়ে তেলটা যাচ্ছে। এটা মানে এটা প্রথম দেখলাম, আমি খুবই আশ্চর্য হলাম, যাক প্রথম দেখলাম যে কীভাবে তেল নেয়। তো তেল নিতে এসে এখানে 1 ঘন্টা থাকবে, আগে আমাদেরকে বলেছে, মাইকে বলেছে যে 1 ঘন্টা লাগবে। পরে তেল নেওয়ার পরে কি একটা কারণের জন্য আবার ঘোষণা দিল যে না এখানে আরও 1 ঘন্টা থাকতে হবে। তো এই 2 ঘন্টা কেউ আর সিটে ছিল না, মোটামুটি সবাই যার যার মতো করে হাঁটা চলাফেরা বা মানে ওয়াশরুমে যাওয়া, এই কম্পার্টমেন্ট থেকে ওই কম্পার্টমেন্টে যাওয়া, মানে পুরা সবাই সিট থেকে যার যার মতো করে উঠে গেছে। তো এখান থেকে এমনভাবে ছবিটা তোলা হয় বোঝা যায় না যে সিটে লোক আছে, সবগুলো সিটে কিন্তু লোক আছে, হ্যাঁ প্রত্যেকটা সিটে লোক আছে। মানে ক্যামেরাটা অন্যভাবে ধরলে হয়তো তুলতে পারতাম। তো আমিও 2টা ছবি তুলে নিলাম হাসি মুখে, যাতে কেউ না বুঝে যে আমি, আপনারা যাতে কেউ না বুঝেন যে আমি এতটা সিক। তো কয়েকটা ছবি তুলে নিলাম হাজব্যান্ডের সাথে, নিজে একা, আমার হাজব্যান্ড তুলে দিল। কারণ ইস্তাম্বুলে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ইমার্জেন্সির সামনে যেই
খোলা জায়গাটা থাকে, খালি জায়গা থাকে, ওইখানে 3 জন লোক বসা ছিল। এর মধ্যে দুইজন কোথায় যেন উঠে চলে গেছে, সম্ভবত ওই যে বললাম না সামনের কোথাও হয়তো তারা ম্যানেজ করে চলে গেছে। এইখানে 2টা সিট পাওয়াতে পাটা আমি খোলা রাখতে পারবো, মানে ওপেন করে ছড়া দিতে পারবো, সেই জন্য এখানে এসে আমার হাজব্যান্ড যখন দেখলো তারা 2 জন নাই, তখন আমি আর আমার হাজব্যান্ড এসে এখানে বসছি। তো এখানে সামনে আবার একটা সিট থাকে যেখানে ক্রু এসে বসে ঘোষণা দেয় বিভিন্ন কিছু। এই যে আবার খাবার চলে আসছে, এটা হচ্ছে ইস্তাম্বুল ছাড়ার পরপরই খাবার চলে আসছে আবার। এই খাবারগুলো হচ্ছে ইস্তাম্বুলের, এগুলো মোটেও খেতে পারি নাই। আমি নিয়েছি বিফ রাইস, আর আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে মাটন রাইস, আদার্স কী কী যেন ছিল এরকম, এগুলো কোনো কিছুই টাচ করতে পারি নাই। চাটা তো আসলে দিতে দিতে একেবারে ঠান্ডা হয়ে যায়, চাটাও যদি খেতে পারতাম তাইলে এতটা মাথা ব্যথা হতো না, চা দিতেই ঠান্ডা হয়ে যায়। আমি আবার প্রচুর গরম চা খাই। তো যাই হোক, সামনের সিটাতে এসে বসলাম আমরা। তো সামনে যখন ক্রু এসে বসলো আমাদের সামনে, এখন ঘোষণা দিবে, তো আমার পায়ের নিচে আমার হাত ব্যাগটা রাখলাম। বলে কি ম্যাম, ব্যাগটা তো এখানে রাখা যাবে না। আমি বলছি কেন রাখা যাবে না, আমার পায়ের ব্যথা, আমি এই জন্য এখানে বসছি। বলছি তাহলে তো আর মোটেও বসতে পারবেন না, এটা ইমার্জেন্সি গেট দিয়ে। তো আমি একটু হেসে বললাম, আপা আজ পর্যন্ত জীবনে শুনছেন কিনা জানি না, আজ পর্যন্ত জীবনে কখনো আমার লাইফে আমি কখনো শুনি নাই যে ইমার্জেন্সি দিয়ে কেউ লাফ দিয়ে কেউ পড়ছে, ইমার্জেন্সি দরজা খুলে কেউ মাটিতে ঝাঁপ দিচ্ছে আর কি, লাফ দিয়ে। আজ পর্যন্ত আমার লাইফে আমি কখনো শুনি নাই। হ্যাঁ, তো এটা তো আমার ইমার্জেন্সিতে আমি যেহেতু ইমার্জেন্সির কাছে আছি, সো আমি আগে লাফ দিব কোনো বিপদ আসলে। হ্যাঁ, বা আমিও চেষ্টা করবো ইমার্জেন্সি দিয়ে যেতে। সো আমার পায়ে ব্যথা, এটা নিয়ে তো আপনার এত মাথা ঘামানোর কিছু নাই। যাই হোক, ছেড়ে দিয়েছে, দেখেন উঠে গেছি আমরা অনেক উপরে। তো এটা বলার পরে ও একটু আবারও বল যে না, তারপরও আপনি ইমার্জেন্সিতে বসাটা ঠিক হবে না। আমি আমার পা তো ভাঙা না রে ভাই, পা ব্যথা করছে। হ্যাঁ, আমি এখানে বসবো না কেন? ইমার্জেন্সি হলে তো সবার জন্য ইমার্জেন্সি। যখন ইমার্জেন্সিতে কেউ আল্লাহ মাফ করুক কিছু হয়, সবাই যখন দৌড়াদৌড়ি করবে, আমিও নিচে নামার জন্য চেষ্টা করবো, আমিও বাঁচার জন্য চেষ্টা করবো। সো আপনি এটা নিয়ে ওরিড হইয়েন না বলে তারপরে একটু হালকা করে বললাম যে আমার একজন ফ্রেন্ড ক্যাপ্টেন ফারিয়ালকে চিনেন? যখন এটা বলছি, এইটা হচ্ছে ইস্তাম্বুল ছাড়ার পরে তারা কেন যেন সবগুলো লাইট অফ জানালার দরজা বন্ধ করে দিয়েছে। তো যখন আমি বললাম যে আমার ফ্রেন্ড আছে ক্যাপ্টেন ফারিয়াল, বলছে ও আচ্ছা বলে এরপরে আর আমাকে ডিস্টার্ব করে নাই, সেখান থেকে উঠে গেছে। তো আমি বলছি আজকে তো ওর ফ্লাইট নাই, সেই অনেক কিছু বললাম। তারপরে সে খুব রেসপেক্ট করলো আমাকে। যাই হোক, আমরা নেমে গেলাম। দেখেন আমরা 12 ঘন্টা, ইস্তাম্বুল থেকে আরও 12 ঘন্টা, এই 12 ঘন্টার আমি প্রায় অজ্ঞানের মতোই ছিলাম। আর কিছু মানে প্লেনে আর কোনো ছবি তোলা বা কোনো কিছুই করা হয় নাই, কারণ কি আমি একদমই শরীর খারাপ হয়ে গেছে। নেমে গেলাম টরন্টোতে এয়ারপোর্টে। তো এখন আমরা ইমিগ্রেশন ক্রস করব, যেটা বাংলাদেশ থেকে সবাই অনেক ভয় দেখাচ্ছিল যে টরন্টো এয়ারপোর্টে এই করবে সেই করবে, মানে অনেক কিছু এই প্রশ্ন করতে পারে সেই প্রশ্ন করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা ভিসা পাওয়া থেকে আরম্ভ করে এই যে আজকে টরন্টো এয়ারপোর্টে এখন ইমিগ্রেশনে দাঁড়াবো, কোনো ধরনের আল্লাহ মাফ করে কোনো ধরনের কোনো ঝামেলা এই পর্যন্ত হয় না। এবং 2টা প্রশ্নের বেশি কখনোই কিছু করে নাই। আমেরিকান ভিসা পাওয়ার সময় 2টা প্রশ্ন করেছে, কানাডিয়ান ভিসা পাওয়ার সময় 2টা প্রশ্ন করেছে, কোথায় যাচ্ছ, কতদিন থাকবা, দ্যাটস এনাফ। হ্যাঁ, নাথিং এলস, এই 2টা প্রশ্ন ছাড়া আর কোনো প্রশ্ন করে নাই। হ্যাঁ, তো এখানে আসার পথে সবাই সেই অনেক ভয় দেখে আছে। তো আমরা তো একটু ভীত অবস্থায় ছিলাম, আল্লাহ মাফ করুক আমাদেরকে আবার বের করে দেয় কিনা, আবার বাংলাদেশে ফেরত পাঠায় কিনা, যেটা হচ্ছে উন্নত কান্ট্রিতে যাওয়ার সময় এটা সবারই একটা ভয় থাকে অবশ্যই। তবে আমরা লাগেজে কোনো ধরনের খাবার দাবার নেই নাই, এটা একটা ছিল। মশলা নিয়েছি, এটা নেওয়া যায়, কিন্তু অন্য কিছু নেওয়া যাবে না। সেজন্য অন্য কোনো কিছু অবৈধ, যেমন রান্না করা ফিশ, রান্না করা মিট, এগুলো কোনো কিছুই নেওয়া লাগবে না। তো যাই হোক, ইমিগ্রেশনও ক্রস করে ফেললাম, বেল্টের কাছে চলে আসছি। ইমিগ্রেশনে ক্রস করার সময় ভদ্রমহিলা জিজ্ঞেস করলো কেন আসছো? বেড়াইতে আসছি। কতদিন থাকবা? বললাম যতদিন থাকবো। ওকে বলেই বাস আমাদেরকে ছেড়ে দিল। বাস আমরা চলে আসছি বেল্টের কাছে। বেল্টের কাছ থেকে সুটকেস নিয়ে, সুটকেসগুলো ভেঙে চুরমার করে ফেলছে, কিছুই আর এগুলোতে নেওয়া যাবে না, চাকা সহ রেখে দিচ্ছে আল্লাহর রহমতে, বাংলাদেশ বিমান যেটা করে। তো ওখানে আমার ননসের হাজব্যান্ড ছিল, আমার ননসের মেয়ের জামাই ছিল, 2টা গাড়ি ছিল, তাদের সাথে 2 গাড়িতে আমরা উঠে গেলাম। উঠে চলে যাচ্ছি বাসার দিকে, আমার ননসের বাসার দিকে। আমার ননস একটু অসুস্থ, সেই জন্য উনি আসতে পারে নাই।
তো এই যে আমরা যাচ্ছি, কি যে চমৎকার একটা কান্ট্রি, মানে এটা কি যে সুন্দর, মানে সিস্টেম, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই। চলে যাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা রিচ করতে পেরেছি সেফলি। এবং স্বপ্নের দেশ, আমার হাজব্যান্ডের বিশেষ করে অনেক ইচ্ছা ছিল, যাক মেয়েদের উসিলায় ও যাচ্ছে, আমিও যাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি সব কিছু আপনাদের সাথে সবসময় শেয়ার করি, এটাও শেয়ার করলাম, সব ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ যতদিন কানাডায় থাকবো, যে কদিন থাকবো। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আবার সহি সালামতে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আমরা আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছি, তো দেখা যাক, বাকিটা অবশ্যই একটা করে ভিডিও শেয়ার করব। এটা আমার একটু করতে সময় লেগেছে, কারণ আমি একটু অসুস্থ, এসে বেশ কিছু সমস্যায়, মানে শারীরিক সমস্যা ভোগ করছিলাম। তো তারপরও একদিন মলে গিয়েছি আমার ননসের সাথে। আমার শারীরিক অবস্থাটা আসলে ওরকম ভালো ছিল না, আসার পরে ছিল না বলে ভুল হবে। পরের দিন আমি আসার পরের দিনে আমার ননস একটা ইফতার পার্টি দিয়েছে, বিশাল বড়, সব আত্মীয়রা এসছে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে 25-30 জন সবাই এসছে, এবং অনেক মজা হয়েছে। সেদিন পর্যন্ত ভালো ছিলাম, তারপর দিন থেকে আবার একটু অসুস্থ। যাক, সব ভিডিও শেয়ার করব, আমাদের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসছি আমাদের বাসায়, আবারও দেখাচ্ছি, এই যে চলে আসছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে, বাই বাই।